স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। জন্মদিনে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করল বাংলাদেশ। সরকারিভাবে দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়েছে। তবে সোনার বাংলার রাজনীতির কবি বঙ্গবন্ধু বছর জুড়েই মূর্ত থাকেন আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চায়। এসব নিয়ে কথা হবে আজকের বাংলাদেশে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ফটো সাংবাদিক পাভেল রহমান, আছেন ছড়াকার ও শিশু সাহিত্যিক লুৎফর রহমান রিটন এবং কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়। স্বাগত আপনাদের। পাভেল ভাই, আমরা জানি যে আপনার সাম্প্রতিক যে বইটা বেরিয়েছে সেটা থেকেও বা আগেও আপনার কাজগুলো দেখেছি আমরা। আপনার সঙ্গে বঙ্গবন্ধুর পরিচয় আপনার শিশু বয়সে না হলেও সদ্য তরুণ সেই সময়ে। তো সেই সময়ে বঙ্গবন্ধুকে দেখেছেন আপনি কাছে থেকে, আপনার কাছ থেকে জানতে চাই কেমন দেখেছেন আপনি সেই তরুণ চোখে বঙ্গবন্ধুকে? আজকে একটা আমাদের জাতীয় জীবনে আমি বলবো যে আমাদের সাংঘাতিক একটা আনন্দের দিন যে আজকে বঙ্গবন্ধুর জন্মদিন। এবং আমার শেষ জন্মদিনে আমি যে ছবিগুলো তুলেছিলাম সেই ছবিগুলোর কথা মনে পড়ে। জীবিত অবস্থায় বঙ্গবন্ধুর শেষ জন্মদিনে আপনি ছিলেন? আমি তুলেছিলাম ছবি এবং সেটা 32-এ তুলেছিলাম। এবং কত সালে? মানে 17ই মার্চ যেটা তুলেছিলাম। এবং আমি ভোরবেলায় পৌঁছে গেছিলাম বাসায়। আমি তখন একতায় ছবি তুলি, তখন আমি একদমই কিশোর বয়সী ফটোগ্রাফার বলতে গেলে। আমি সকালেই পৌঁছে গেছিলাম বাসায় এবং বঙ্গবন্ধু যখন তার দোতলার রুম থেকে বেরিয়ে নিচতলায় এসেছিলেন তখন খেলাঘরের সব ছেলেরা, ছোট ছোট ছেলে মেয়েরা, তারা বঙ্গবন্ধুর গলায় একটা খেলাঘরের সেই লাল স্কার্ফ বেঁধে দিল এবং তখন তারা দাঁড়িয়ে তাকে গান শোনাবে। এবং বঙ্গবন্ধু অফিসে যাচ্ছেন, সেদিনকে কিন্তু বঙ্গবন্ধুর কোনো ছুটির ব্যাপার ছিল না, যথারীতি উনি অফিসে যাবেন। এবং যাওয়ার পথে উনি 32-এর নিচের যে বসার ঘরটা ওখানে উনি থেমেছিলেন এবং সেই সোফায় বসে খেলাঘরের ছেলেমেয়েরা গান শোনালো, তারপরে কচিকাচার ছেলেমেয়েরাও আসছিল, তো ওখানে বাচ্চারাই তাকে ঘিরে ধরেছিল। সেই ছবিগুলো তুলছিলাম। এবং বাইরে যেটা গাড়ি বারান্দা ছিল ওখানে কিছু সামান্য কিছু লোকজন আসছিলেন, যে ভোরবেলা সেখানে কেউ কেক নিয়ে এসছে, কেউ ফুল নিয়ে এসছে এরকম। এবং ওখানে কামাল ভাই দাঁড়িয়েছিলেন, মায়া ভাই ছিলেন এখনকার মন্ত্রী। এরকম সব স্মৃতিগুলি আমার কাছে জলে। এবং পরে আমরা আবার গণভবনে গিয়েছিলাম সেদিনই, যখন তার যে মানে একটা ওরকমই, কিন্তু অত বড় সড়ো কিছু ছিল না। আমরা গেছিলাম আবহনীর পক্ষ থেকে এবং কামাল ভাইয়ের নেতৃত্বে। আবহনী ক্লাবের যত সব স্টার ফুটবলাররা ছিলেন, সালাউদ্দিন ভাই, নান্নু ভাই, অমলেশ দা, এরা সবাই। এবং সেই সময়ে খুবই একটা সুন্দর পরিবেশ ছিল। লনের মধ্যে উনি বসেছিলেন, সন্ধ্যা হয় অবস্থা। মানে আমরা যেটা শুনেছি, আপনারা যেটা মানে নিজেরাই অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, বঙ্গবন্ধুর কাছে যাওয়ার জন্য সেরকম প্রোটোকল ছিল না, কোনো বাধা নিষেধ সেরকম ছিল না, আমরা শুনেছি। একদমই না। আমার একটা 50 হুন্ডা ছিল। আমি 32 নম্বরে ঢোকার সময় একটা ট্রাফিক আমাকে থামাতো, কোথায় যাবেন? 32 নম্বরে যাব বলতাম, ছেড়ে দিত এবং ঢুকে যেতাম ভিতরে, সাইকেলটা বাইরে রেখে, মোটরসাইকেলটা বাইরে রেখে, এবং যথারীতি আমি 3 তলায় পৌঁছে যেতাম। যদিও আমি ওই বাড়িতে যাতায়াত করতাম বলে, কিন্তু কোনো চেকিং না, কোনো কিছু না। এবং আপনি যদি আমার সেই বিখ্যাত ছবিটা, যেটা উনি গেঞ্জি পরে বসে পাইপ টানছেন, সেদিনকার গল্পটা যদি শোনেন তাহলে আপনি বুঝবেন যে কিরকম অবস্থায় উনি থাকতেন এবং খুবই সাধারণ বেশে থাকতেন। আপনারা জানেন যে তার বাড়িতে কোনো এয়ার কন্ডিশনার ছিল না, কার্পেট ছিল না, উনি এগুলো পছন্দই করতেন। শেষ জন্মদিনের কোন ছবি? শেষ জন্মদিনের ছবি আমি আজকে একটা নিয়ে এসেছি, যে ছবিটা এইটা গণভবনের লনে, তখন গধূলির আলো এবং ইলেকট্রিক ওখানে লনের বাতিগুলো জ্বলে উঠেছে। কামাল ভাই খুবই হাস্যোজ্জ্বল সেদিনকে ছিল এবং কামাল ভাই বঙ্গবন্ধুকে একভাবে ফুলের মালা এর আগে তো পরিয়ে দিয়েছে বলে আমার মনে পড়ে না। এবং আমরা সবাই খুব এনজয় করছিলাম। এখানে তোফায়েল ভাই আছেন এবং আবহনীর নামকরা ফুটবলাররাও আছেন। জি, আমি আবার আসবো আপনার কাছে। রিটন ভাই, আপনি আরো ভাগ্যবান আমি বলবো সেই জন্য যে আপনি একদম শিশু বয়স থেকে বঙ্গবন্ধুকে দেখেছেন এবং আজকে শিশু দিবস, সেই স্মৃতি বলেন একটু আমাদেরকে। শিশু দিবসের স্মৃতিটা বলতে পেরে আমি খুবই আনন্দিত যে এখানে সেই সুযোগটা আমি পেলাম। 1972 সালে আমি খুবই ক্ষুদে এক বালক, আমি কচিকাচার মেলার সদস্য ছিলাম, ছবি আঁকতাম। তো একদিন রকুনুজ্জামান খান দাদা ভাই, আমাদের কচিকাচার মেলার পরিচালক, তিনি এসে বললেন যে তোমরা সবাই মুক্তিযুদ্ধের ছবি আঁকো। তা আমরা তো মুক্তিযুদ্ধের ছবি আঁকায় লেগে গেলাম, ছেলে মেয়েরা দল বেঁধে আমরা ছবি আঁকছি। তো পরে দাদাভাই বললেন কি, একদিন ছবিগুলো বাছাই করে এক সন্ধ্যায় তিনি আমাদের নিয়ে গেলেন গণভবনে বঙ্গবন্ধুর কাছে, একটা প্যাকেটে সেই ছবিগুলো নিয়ে গেছেন।
এবং তিনি দাদাভাই আমাদের বলেছেন যে বঙ্গবন্ধু এই ছবিগুলো দেখবেন, তোমাদের সঙ্গে কথা বলবেন। বঙ্গবন্ধুকে সেই প্রথম দেখলাম 1972 সালের 24শে ফেব্রুয়ারি, কারণ পরদিন ইত্তেফাকে একটা ছবি বেরিয়েছিল, তারপরে ইংরেজি অনেকগুলো পত্রিকা, দৈনিক বাংলায় ছবি বেরিয়েছিল, সেই অনুপাতে ডেটটা আমার এখন মনে আছে। বঙ্গবন্ধু এত বড় মাপের একজন মানুষ, কি সুদর্শন! সেই শৈশবে যে বঙ্গবন্ধু ছবিটি আমার মধ্যে গেঁথে আছে, তিনি আমাদের সঙ্গে বসলেন, ছবিগুলো দেখলেন, কে কোন ছবিটা এঁকেছে সেটা তিনি জানতে চাইলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন তুমি কোন ছবিটা এঁকেছো। তা আমি যখন দেখালাম কি এঁকেছো, আমি ব্যাখ্যা করলাম যে পাকিস্তানি মিলিটারি গ্রামে আক্রমণ করেছে, পুরুষদের মেরে ফেলছে, বোনটাকে টেনে নিয়ে যাচ্ছে, মাকে গুলি করেছে, মায়ের সাদা শাড়ি রক্তে লাল হয়ে গেছে, ছোট্ট শিশুকে হত্যা করছে ব্যানর দিয়ে খুঁচিয়ে, এরকম অনেকগুলো ছবি। তার মধ্যে আমার ছবিটা দেখে তিনি আমাকে খুবই, মানে কি বলবো, আমি এটা অ্যাপ্রিসিয়েট করা। আমরা জানি রিটন ভাই এর পরেও আপনার বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হয়েছে, হ্যাঁ। আমরা ছবি দেখেছি আপনার। ছবি হ্যাঁ, সেটা হচ্ছে 74 সালে কচিকাঁচার মেলার একটা ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্প থেকে আমরা গিয়েছিলাম গণভবনে। আর কথা ছিল যে বঙ্গবন্ধু হয়তো একদিন ক্যাম্পে আসবেন, পরে শোনা গেল যে না, আমরা যাব গণভবনে। আমরা ক্যাম্পের কয়েকশো ছেলে মেয়ে বাস বোঝাই হয়ে, অনেকগুলো বাস বোঝাই হয়ে গণভবনে গেলাম এবং বঙ্গবন্ধু আমাদেরকে রিসিভ করলেন। দাদাভাইকে দেখে তিনি উচ্ছ্বসিত হয়ে উঠলেন এবং আমরা ব্রতচারী গাইব, তিনি দাদাভাইয়ের সঙ্গে একটা ব্রতচারী করলেন, চল কোদাল চালাই ভুলে মানের বালাই, ঝেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই। আমরাও করলাম, মহা আনন্দিত আমরা। তিনি আমাদের বললেন যে এই গণভবন তোমাদের, তোমরা যা খুশি এখানে করবে, অনেক কিছু খাবে। আচ্ছা, আমার দায়িত্ব ছিল যে মার্চ পাস্টে যে বঙ্গবন্ধু স্যালুট নেবেন সেটার অনুমতি প্রার্থনা করা। তো ছোটদের মধ্য থেকে আমি মার্চ করে তার কাছে গেলাম, তাকে একটা স্যালুট দিলাম এবং বললাম যে আমরা আপনাকে একটা স্যালুট দিতে চাই, আপনি যদি অনুমতি দেন। তিনি অনুমতি দিলেন। কচিকাঁচার মেলার একটা ক্যাপ আমি তার মাথায় পরিয়ে দিলাম। বিশাল দেহি বঙ্গবন্ধু, আমি তো ছোট্ট এইটুকুন বালক, তিনি মাথা নিচু করে আমার সেই ক্যাপটি নিলেন এবং তার মাথায় ক্যাপটি যখন আমি পরিয়ে দিচ্ছি, আমি অনুভব করলাম যে আমার হাত খুব ঠান্ডা লাগছে। মাথায় এত ঠান্ডা কেন, চুলগুলো কি ঠান্ডা! পরে বড় হয়ে বুঝেছি যে তিনি সারাক্ষণ এসি রুমে কাজ করেছেন, চুলটা ঠান্ডা হয়ে গেছে। এবং তারপরে তিনি স্যালুট নিলেন ছেলে মেয়েদের। পাশে ছিলেন দাদাভাই রকুনুজ্জামান খান, কবি সুফিয়া কামাল, আর ছিলাম আমি। ওটা আমার জীবনের একটা স্মরণীয় ছবি। রাশেদ, আপনারা তো করছেন গ্রাফিক নভেল বঙ্গবন্ধুর জীবনী নিয়ে, তো এরকম একটা ধারণা বা এরকম একটা চিন্তা কেন আসলো আপনাদের মাথায়? না, আপনার যে জিনিসটা বুঝতে হবে যে যেমন রিটন ভাইয়ের পাশে উনি ওনার শিশুকালের কাহিনী বলতেছেন, আর আমি কিন্তু ওনার পাশে এখনো শিশু। হ্যাঁ, আমরা যে ধরেন 80s-এ জন্ম হয়েছি আমি। হ্যাঁ, তো আমাদের কাছে কিন্তু শেখ মুজিবুর রহমানের ভিজুয়ালি কিন্তু যেন ওনার তোলা ছবিগুলাই, আমরা কিন্তু আর অত সৌভাগ্যবান না, আমরা পাইনি। যখন বড় হয়ে উঠেছে কিছু লিমিটেড ফুটেজ, তারপরে অনেক বড় হওয়ার পর কিছু লেখা, তারপরে যে অসমাপ্ত আত্মজীবনীটা পড়লাম। কিন্তু যখন এটা পড়লাম তখন রিয়েলাইজ করলাম যে এইটা কিন্তু মানে বাচ্চাদের জন্য ওইরকম কন্টেন্ট নাই। হ্যাঁ, ইয়াংদের জন্য ওইভাবে পড়ে ইন্টারেস্ট গ্রো করার জন্য। আর আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইডও দেখেন, ইভেন ইন্ডিয়াতেও দেখেন, মহাত্মা গান্ধীর উপর এরকম কমিক আছে, গ্রাফিক নভেল আছে, আব্রাহাম লিঙ্কন বলেন, ইভেন ফিদেল কাস্ট্রো বলেন, সব বড় বড় নেতা ঈদের মধ্যে আছে। আমরা যখন বড় হয়েছি ওগুলা পড়েছি তখন আমাদের মনে হতো যে আমাদের নাই কেন। তো আমি ফাইনালি যখন নিজে একজন পলিটিক্যাল কার্টুনিস্ট হলাম, কমিক বুক আর্টিস্ট হলাম, তো সবসময় নিজের মনে ইচ্ছা করতো, কিন্তু ইচ্ছাটা কখনো করে ফেলা হয়নি। তো ফাইনালি সুযোগটা হলো যখন সিআরআই, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, আমাকে অ্যাপ্রোচ করলো অ্যান্ড ওনারা ইন্টারেস্ট দেখালেন। বঙ্গবন্ধুর দৌহিত্র ববি ভাই, উনি খুব স্পেশালি এটা আগ্রহ দেখেছিলেন। তো তখন কাজটা শুরু হতে পারলো এবং এখন আমরা 2টা এপিসোড বের করেছি, মানে আমরা মোট 12টা সংখ্যায় বের করব, তারপরে পুরাটা মিলে একটা গ্রাফিক নভেল হবে মুজিব নামে। আমি পাভেল ভাইয়ের কাছে আরেকবার যাচ্ছি। পাভেল ভাই, আপনি একটা গল্প বলছিলেন আমাকে বঙ্গবন্ধু যে একদম ঘরোয়া পরিবেশে লুঙ্গি পরে পাইপ হাতে যে ছবিটা, সেটার একটা গল্পটা বলতে চাচ্ছিলেন আমাদেরকে, সেটা কিভাবে? হ্যাঁ, আমি খুবই নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি যে ওই বয়সে এবং ওইভাবে আমি বঙ্গবন্ধুকে সেদিনকে পেয়েছিলাম। বঙ্গবন্ধু সাধারণত আমরা যা দেখি বাইরে পত্রপত্রিকায় যে উনি খুবই সুন্দর, ওনার সাদা পায়জামা পাঞ্জাবি, কখনো কখনো ফরেন ট্রিপে বা বাইরে গেলেই উনি প্রিন্স কোট পরতেন এবং উনি রিটন যেটা বলছিল সুদর্শন, এবং ওনার কিন্তু আপনি যদি দেহের মাপ দেখেন যে উনি যে উচ্চতার মানুষ, যে তার শরীরের গঠন, তাতে তার ড্রেসগুলো সাংঘাতিকভাবে বানিয়ে যায়।
তো আমি যখন তিনতলায় 32-এর তিনতলায় গিয়েছি, ওই তিনতলাটা মানে ছিল হচ্ছে কামাল ভাইয়ের রুম, তার সামনে একটা বড় ছাদ এবং তার পাশে বঙ্গবন্ধুর একটা লাইব্রেরি ছিল তিনতলাতেই ছোট, আর বঙ্গবন্ধু কামাল ভাইয়ের রুমটা ছিল বড়। কিন্তু সেই সন্ধ্যায় বঙ্গবন্ধুকে আমি পেয়ে গেলাম ওই ছাদে, এবং উনি একা ওইভাবে বসে, যে ছবিটা দেখেন আপনি, ওইভাবে বসেছিলেন, যে পা ভাঁজ করে, লুঙ্গি পরে, মানে খুবই ক্যাজুয়ালি, এবং হাতে ওনার বিখ্যাত সেই পাইপ ছিল। তো আমি ওটা দেখেই, ওখানে অবশ্য আরেকজন ছিলেন, হারুন ভাই, আবহানী সেক্রেটারি, উনিও বসে বঙ্গবন্ধুর সাথে কথা বলছিলেন। আমি ওটা দেখেই আমার মনে হয়েছে যে এটা একটা ছবি। আমি সাথে সাথে ছবিটা তুলেছি, কিন্তু ছবিটা তোলার পরেই যে ব্যাপারটি হয়েছিল, যে বঙ্গবন্ধু একটু মানে ফ্ল্যাশটা বোধহয় তার চোখে লেগেছিল, উনি একটু অন্ধকারের মধ্যে ছিলেন, ধাঁধা লাগলে বোধহয় চোখে, এবং উনি খুবই মানে একটু গলা চড়া করে বললেন যে কে রে আমার ছবি তুললি। তো আমি ভয় পেয়ে গেছি, যে গলা ওনার আপনারা জানেন যে সেই বিশাল বজ্রকণ্ঠ। তো তখন আবহানী হারুন ভাই তখন তাকে সামাল দিচ্ছে যে বঙ্গবন্ধু পাভেল, আমাদের পাভেল দুইবার বলেছে, কিন্তু উনি ততক্ষণে বলেছে যে তুই বলছেন আর কি, যে তুই জানিস আমি কে। তখন আমি বললাম, তো আমি ভয় পেয়ে গেলাম যে মানুষ তার নিজের পরিচয় জানতে যাচ্ছে, নিশ্চয়ই উনি খুবই ক্ষিপ্ত হয়েছেন। তাই আমি বললাম যে হ্যাঁ, আমি জানি আপনি বঙ্গবন্ধু। তখন সে বললো যে আমি কি শুধু বঙ্গবন্ধু, আমি তো দেশের প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্ট কি লুঙ্গি পরে গেঞ্জি পরে ছবি তোলে? তো প্রেসিডেন্ট কি পরে ছবি তোলে ওইটা আমার মাথার মধ্যে নাই। আমি তো আসলেই ভয় পেয়ে গেছি। তারপরেই উনি যে কথাটা উচ্চারণ করলেন সেটা আরো ভয়াবহ, বললে তোমার পানিশমেন্ট হবে। তো পানিশমেন্ট হবে, বঙ্গবন্ধু বলছে আমার পানিশমেন্ট হবে, তখন আমি কি করব? আমার তো মানে কাঁপাকাঁপি অবস্থা। আমি ভাবছি যে তাহলে কি ফিল্মটা কেউ খুলে নিয়ে যাবে আমার ক্যামেরা থেকে, বা আমার বাবার সেই ক্যামেরা ইলেকট্রো 35 ভেঙে ফেলবে, আমি এসব ভাবছি। কিন্তু তখন ওনার এডিসি ছিলেন ক্যাপ্টেন শরীফ আজিজ, ওনাকে বললো যে শরীফ আমার শার্টটা নিয়ে আয় তো। তো শার্টটা উনি নিয়ে এসে দিলেন, এবং উনি পড়তে পড়তে আমাকে বললেন তোমার পানিশমেন্ট হচ্ছে আমি শার্ট পরবো, তুমি আরেকটা ছবি তুলবে। অকল্পনীয়, ভাবা যায় না যে এরকম মানুষ। আমরা একটা বিরতি নিয়ে আসি, আমরা আরো কথা বলবো। নিচে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা জানি যে এই বঙ্গবন্ধুর জন্মদিনটাকে শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনি শিশুদেরকে নিয়ে কাজ করেন, আপনার কি এই প্রেক্ষাপটটা জানা আছে যে কেন, কবে থেকে এটা চালু হলো? প্রেক্ষাপটের সঙ্গে রিলেটেড ঘটনাটা বলি। 1996 সালে প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা। তখন আমার একটা ছোটদের কাগজ নামে একটা পত্রিকা ছিল, সেটা মাসিক পত্রিকা। তার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী এলেন চিফ গেস্ট হয়ে। সেখানে আমাদের একটা ক্ষুদে বন্ধু নদী, সে তার বক্তৃতায় বলল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি অনেক ব্যস্ত থাকেন, কিন্তু আপনি ছোটদের খুব ভালোবাসেন, ছোটদের কাগজে আমরা পড়েছি আপনি ছোটদেরকে বন্ধু মনে করেন। তো বছরের একটা দিন কি আমাদের সঙ্গে কাটানো যায় না, যেদিন আপনি বড়দের সঙ্গে কোনো কথা বলবেন না, বড়দের কোনো অনুষ্ঠানে যাবেন না, সারাদিন শুধু শিশুদের নিয়ে থাকবেন? তো এটা মাননীয় প্রধানমন্ত্রী খুব পছন্দ করলেন। মঞ্চে আমি আর মাননীয় প্রধানমন্ত্রী বসেছিলাম। তখন আমি একটা প্রাসঙ্গিক একটা গল্প মানে আমার প্রিয় আপাকে শোনালাম, যে ভারতের নেহরুর জন্মদিনে সে দেশে শিশু দিবস হিসাবে উদযাপন করা হয়, এবং বঙ্গবন্ধুর জন্মদিনেও সেরকম একটা শিশু দিবসকে ঘোষণা দেওয়া যায় কিনা। তিনি সেটা পছন্দ করলেন এবং তিনি বললেন যে এটা অবশ্যই যায়। এবং আমি যে কাহিনীটা বলেছিলাম যে নেহরু যখনই বিদেশে যেতেন তিনি পুতুল কিনতেন, পুতুল খুব পছন্দ করতেন। পরবর্তীতে নেহরুর সেই সংগৃহীত পুতুলগুলো নিয়ে একটা মিউজিয়াম হয়েছিল, নেহরু ডলস হাউস। তা আমার কথাটা ছিল যে বঙ্গবন্ধুর মতো এই বিশালদেহী মানুষটা যদি বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশের শিশুরাও একটা পুতুলের মিউজিয়াম পেত। এমনকি হয়তোবা বাংলাদেশের শিশুরা পুতুলের মতন একটা জীবন পেত, উজ্জ্বল, উচ্ছল, ঝলমলে, বর্ণাঢ্য, রঙিন। সেই কথাটার সূত্র ধরে পরবর্তীতে আমরা দেখলাম আমার অনুষ্ঠানের পর একটা ঘোষণা এলো, রাষ্ট্রীয় ঘোষণা, সরকারি ঘোষণা, যে বঙ্গবন্ধুর জন্মদিন 17ই মার্চ, ওই দিন শিশু দিবস। এবং তারপর থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিনটায় শিশুদের সঙ্গে কাটান। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত তিনি শিশুদের সঙ্গ দেন।
তন্ময়, জি। আপনার গ্রাফিক নভেলে বা কমিক্সে বঙ্গবন্ধুর কৈশোর, শৈশব এগুলো সব তুলে ধরেছেন। তো সেই সময় তো খুব বেশি বঙ্গবন্ধুর স্মৃতি বা ছবি বা আমাদের কাছে এরকম কিছু রসদ নাই। হাতে গোনা পাঁচ সেটা ছয়টা। কিভাবে আপনারা ফুটিয়ে তুললেন? এটা চ্যালেঞ্জ ছিল কিনা না, আপনাদের জন্য? অবশ্যই, কারণ প্রথমত হচ্ছে যে গ্রাফিক নভেলটা তো আমি আঁকছি, কিন্তু এটার পিছনেও মানে একটা টিম আছে যারা রিসার্চ করছেন আর নানাভাবে হেল্প করছেন। যেমন আমরা মাঝখানে হচ্ছে যে বঙ্গবন্ধু মিউজিয়ামে যত ছবি আছে সব আমরা কালেক্ট করে নিয়ে ওগুলো উই ওয়েন্ট থ্রু দোজ, বাট ওটার মধ্যে বঙ্গবন্ধুর একদম বাচ্চা বয়সের তেমন কোনো ছবি নাই। একটা আছে যখন উনি একটু কিশোর ফুটবল খেলছেন, ফুটবল খেলার পরে একটা টিম, একটা গ্রুপ ছবি আছে, এরকম এরকম খুবই হেজি কিছু ছবি আছে। কিন্তু আমি খুবই বলবো যে সিআরআই বা এরা যে আমার উপর ওই বিশ্বাসটা রেখেছে, যে আর্টিস্টকে ওই মানে ইন্ডিপেন্ডেন্সটা দিয়েছে কাজ করার জন্য, মানে স্বাধীনতাটা আপনি হ্যাঁ, পেয়েছেন। কারণ গ্রাফিক নভেলের ব্যাপারটা কি, যে ধরেন মানে একটা অবয়ব তৈরি করে, যে মানে দেখে আমরা তো আমাদের জেনারেশন কেউই তো শেখ মুজিবের ওই বয়স দেখেনি, মানে খুব হাতে গোনা মানুষ পাওয়া যাবে হয়তো যারা দেখেছে। তো ওখানে পয়েন্টটা না মানে ঠিক ওই চেহারাটাই হলো নাকি সেটা না, হচ্ছে যে মানুষের একটা বিশ্বাসযোগ্য একটা ব্যাপার আসছে নাকি, যে আচ্ছা এটা হলেও হতে পারে। মেইন ব্যাপারটা হচ্ছে গল্পটা বলা, Contentটা মূল ব্যাপার। কন্টেন্টটা পাঠিয়ে দেওয়া। কিন্তু তারপরেও একটা খুব ইন্টারেস্টিং জিনিস ফেস করেছিলাম, আমরা যখন ক্যারেক্টার ডিজাইন করলাম, প্রথম ইস্যুটা যখন বের করলাম, আমি পার্সোনালি খুব নার্ভাস ছিলাম। আমার সাথে আরেকটা কার্টুনিস্ট ছিল, ওর নাম শুভ, ওর খুব নার্ভাস ছিলাম যে শেখ মুজিবুর রহমানের এমন একটা বয়সকে এঁকেছি যেটাকে আগে কখনো আঁকাই হয়নি, ভিজুয়ালি করা হয়নি। এখন কি হবে, মানে কোনো বিপদে পড়বো, মানে বকা খাবো না অ্যাপ্রিসিয়েটেড হবো, কোনো কিছুই যায় না। তো রিলিজ পাওয়ার পরে তবে দেখছি যে মোটামুটি না, মানে রেসপন্স নেগেটিভ না, একটু আশ্বস্ত হয়েছি। তখন আমার মনে হচ্ছে যে বঙ্গবন্ধু মিউজিয়ামে ওপেনিংটা হয়েছিল, তো ওখানে মিউজিয়ামে মনে হয় কাজ করেন একজন ভদ্রমহিলা। একটু পরে হঠাৎ করে কমিকটা নিয়ে বেশ দৌড়াতে আসলেন, এসে একটা পেজ খুললেন, ওখানে একটা দৃশ্য আমি এঁকেছি যে বঙ্গবন্ধু কিশোর বয়সে ফুটবলটা নিয়ে হেঁটে যাচ্ছেন এক জায়গায়। তো দেখে উনি আমাকে বললেন যে এই ছবি। আমি বললাম জি, কি ব্যাপার? বললেন এই মুখে তিল কই। হ্যাঁ, তো এখন আমি বলছি যে আচ্ছা, মানে আমি যেই ওই জিনিসটা তো মাথায় আসেনি, আর ওই বয়সে তিল ছিল নাকি, বলে তিল কি আবার না থাকে নাকি? হ্যাঁ, আমার আবার ওই গানটা নাই। আমি বললাম না অবশ্যই আমি আমার নেক্সট ইস্যু আরো খুব মানে এই ধরনের seriously বিচিত্র ব্যাপারটা দেখবো। রেসপন্স আপনারা মানে পেয়েছেন। ওই মোমেন্টে আমি রিয়েলাইজ করলাম যে মানে আমি আসলে কত বড় একটা ক্যারেক্টার নিয়ে ডিল করছি, যেখানে একটা সাধারণ মানুষের কাছে ওই তিলের তিলটাও একটা ফোঁটাটাও খুব ইম্পর্টেন্ট। পাভেল ভাই, আপনার গল্পে যেটা বুঝলাম, আপনি একদম কিশোর বয়স থেকেই ছবি তুলেন। মানে মানুষ তো ছোটবেলায় অনেক রকম শখ থাকে, ছবি তোলা আপনার কেন শখ গেল, এটা এক নাম্বার। আরেকটা প্রশ্ন আছে আমার এর পাশাপাশি, বঙ্গবন্ধুকেই কেন সাবজেক্ট হিসেবে নিলেন? তখন আপনার অনেক ছবি তোলা সেই বয়সী। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনিই বলেছেন যে ওই লুঙ্গি পরা গেঞ্জি পরা দেখে মনে হচ্ছে আপনার ছবি, কিন্তু নর্মালি আমরা যারা লেমেন তাদের মনে হবে যে একটা ছবি তোলার আগে ওনাকে বলি একটু ভালো কাপড় পরেন, একটু হাসি দেন, একটু তাকান এদিকে। কিন্তু আপনার ক্ষেত্রে সেটা উল্টা কাজ করলো, এবং সেটাই দেখলাম ইতিহাস হয়ে গেল। হ্যাঁ, তিনটা প্রশ্ন কিন্তু আপনার কাছে আচ্ছা, আমার। প্রথমত হচ্ছে যে আমার বাবা শখের ছবি তুলতেন। বাবার অনেকগুলি শখ ছিল, তার মধ্যে একটা ছিল ক্যামেরাটা তো আমি একদম ছোটবেলা থেকেই পাচ্ছি, দেখছি, কিন্তু সেই সময় কিন্তু ক্যামেরাটা অ্যাভেলেবল খুবই ছিল না। তো আমি ধরতে পারছি না, কিন্তু আমি দেখছি। আচ্ছা, ক্যামেরাটা কিন্তু আমি একদম যশোরে, যখন আমি যশোর জেলা স্কুলে, তখন আমি হাতে নিলাম বা আমি ছবি তোলা শুরু করলাম। কিন্তু তার আগে আমি বলবো যে আপনি আমার বইটাতে যদি দেখেন, আমার মা খুব সুন্দরী ছিলেন এবং বাবা কিন্তু মায়ের অনেক ছবি তুলেছিলেন। তো ওগুলো কিন্তু আমাদের সামনেই। তো ওই থেকে ক্যামেরাটা আমার কাছে একদম মানে খেলার সাথীর মতোই হয়ে গেল। এবং পরবর্তীকালে আমরা যখন ঢাকায়, তখন আমাদের পরিবারের এই যে বিয়ে, বার্থডে এগুলো লেগেই থাকতো। তা আমি ক্যামেরা নিয়ে ছুটতাম, কেউ চাক কি না চাক আমি ছবি তুলতাম। এবং আমার ছোটবেলায় সবাই যেটা শখ থাকে যে পাইলট হব, আমি নিজেই পাইলট হব বলে বেড়াতাম। তো পাইলট হওয়ার জন্য আমি প্লেন খুঁজতে যে তেজগাঁ এয়ারপোর্টে যে দোতলায় যে দর্শক গ্যালারিটা ছিল, ওইটা থেকে ধরেন 10-20 হাতেই দূরেই প্লেনগুলো এসে দাঁড়াতো একদম কাছে। তা আমি ওই ক্যামেরা দিয়ে ওই ছবি তুলতাম। এই করেই ছবি তোলাটা শুরু। কিন্তু আমি যখন এই যে আপনারা জানেন, নিশ্চয়ই শুনেছেন, গোলাম মাওলা দৈনিক বাংলা চিফ ফটোগ্রাফার ছিল, রশিদ তালুকদার, তাদের ছবি দেখছি পত্রপত্রিকায়, এবং ওই ছবিগুলো থেকেই কিন্তু আমার ছবি তোলার শখটা আরো বাড়তে থাকে। এমনকি 70-এর জলোচ্ছ্বাসে কিন্তু আমি একদম স্কুলের ছাত্র, 6-7-এ পড়ি, তখন কিন্তু আমি আমার ছোট্ট ক্যামেরাটা নিয়ে চলে গেছি। পরে আপনি বঙ্গবন্ধুকেই সাবজেক্ট হিসেবে নিলেন কেন? আমি আস্তে আস্তে স্বাধীনতার পরে আমি এই ক্যামেরাটা নিয়ে রাস্তায় নেমে পড়েছি, আমি ছবি তুলছি। আমি ছাত্র ইউনিয়নের সাথে জড়িত ছিলাম, তো ছাত্র ইউনিয়নের কনফারেন্সে ফার্স্ট আমি বঙ্গবন্ধুকে
পেলাম। তার আগে কিন্তু স্বাধীনতার আগে যে জয় বাংলা বাহিনীটা হয়েছিল, সেই বাহিনীর প্যারেড করতে আমি ওই বাহিনী একটা খুদে সদস্য ছিলাম, এবং প্যারেড করতে যেয়ে ওনাকে সালাম দিতে যে 32-এর ওই লোহার গেট ধরে উনি দাঁড়িয়ে আছেন, আমরা আইজ রাইট বলে ডানে তাকে প্রথম ওনাকে দেখলাম। আচ্ছা, তারপর স্বাধীনতার পরে আমি যখন বঙ্গবন্ধু সরোয়ার্দী উদ্যানে এলেন ছাত্র ইউনিয়নের কনফারেন্স ওপেন করতে, তখন আমার ক্যামেরায় কিছু ছবি তুলে ফেললাম। আমি একদম বঙ্গবন্ধুকে ধরা যায় এত কাছে, আমি অ্যাসাইন হলাম ছাত্র ইউনিয়ন ফটোগ্রাফার হিসাবে, এবং ওইখান থেকে আমি মতিউর রহমান, যিনি বাংলা প্রথম আলো এডিটর, উনি তখন একতার এডিটর, উনি আমাকে একটা ছবি দেখে, বঙ্গবন্ধুরই একটা ছবি দেখে একদম স্কুল বয়সেই আমাকে চাকরি দিয়ে দিয়েছিলেন। সেই থেকে কিন্তু আমি চলে আসলাম এই বাড়িতে, এবং বঙ্গবন্ধুকে আমি সাংঘাতিক সৌভাগ্যবান যে আমি বঙ্গবন্ধুকে সাবজেক্ট হিসেবে পেয়ে গেলাম। তখন আমার অনেকেই ছিলেন, অনেক বড় বড় মানুষও ছিল, কিন্তু বঙ্গবন্ধু তো তার চেয়েও বড় ছিলেন। এবং আমি খুবই সৌভাগ্যবান যে প্রথমত হচ্ছে যে আমি কেন ওই ছবিটা তুলতে গেলাম। আমার কাছে সবসময় মনে হয়েছে যা যেখানে যেভাবে ঘটছে সেটাই ছবি, কোনো বানানো কিছু না, কোনো রেডি করার কিছু নাই। না, সেই বয়সে এই উপলব্ধিটা আসা, সেটাই আমি বলছিলাম। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ আমাদের তো ওরকম কোনো ট্রেনিং পাইনি আমরা, তখন স্কুল ওরকম ছিল না। মানে এটা সহজাত বলছেন আমার মনে হয় সেটা থেকেই। আমরা আবার একটা বিরতি নিয়ে আসি, আরো আলোচনা করব। আবার একটা বিরতি সময় হলো, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। রিটন ভাই, পাভেল ভাইয়ের কাছে আমরা শুনলাম যে উনার বঙ্গবন্ধুকে ছবির সাবজেক্ট কিভাবে নিলেন, আপনি লেখালেখির বিষয় হিসেবে কিভাবে নিলেন বঙ্গবন্ধুকে? ভালো প্রশ্ন। সেই যে শৈশবে দেখা বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধু তো আমার শিশু মনে দাগ কেটেছিল। তো তখন তো আমি ছড়া লিখছি না। 75-এ যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গেল, জাতির জনককে নৃশংসভাবে হত্যা করা হলো সপরিবারে, তারপর একটা গুমোট পরিবেশ, একটা দমবন্ধ একটা দেশের পরিস্থিতি, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যায় না, বঙ্গবন্ধুকে নিয়ে কোথাও কিছু বলা যায় না। তখন মানে এই গুমোট পরিস্থিতিটা প্রথম ভেঙে দিয়েছিল কিন্তু বাংলা একাডেমিতে একটা কবিতা পাঠ। নির্মলেন্দু গুণ প্রথম সেই অর্গলটি ভেঙে দিয়েছিলেন। আমরা জানি সেটার কথা অনেক। সেই কবিতার পরের বছর 77 সালে ছিল এই ঘটনাটি। 78 সালে একটা সংকলন বেরিয়েছিল, এলাশ আমরা রাখবো কোথায়। 75 থেকে 77 2 বছর সময় লাগলো এই পরিস্থিতিকে এই অর্গলটা ভাঙতে। কিন্তু সেটা একটা দুঃসাহসী ব্যাপারই ছিল। তখন 77-এর পরের বছর 78 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন সূর্য তরুণ গোষ্ঠী নামে একটা সংকলন বেরিয়েছিল, এলাশ আমরা রাখবো কোথায়। নেপথ্যে ছিলেন খেলাঘরের আব্দুল আজিজ সাধারণ সম্পাদক, আলতাফ আলী হাসু নামের একজন ছিলেন, সিরাজুল ফরিদ ছিলেন, আরো অনেকেই ছিলেন, বিশ্বদেব চৌধুরী ছিলেন। সেই সংকলনের সঙ্গে আমি একটা সম্পৃক্ততার সুযোগ পেলাম। সবচেয়ে কিশোর বয়সী ছড়াকারটি ছিলাম আমি। 31 জন লেখক সেখানে লিখেছিলেন 78 সালে। এবং সেই সংকলনটি, তখন আপনার বয়স কত রিটন ভাই? তখন আমি একেবারেই কিশোর, এই কত 18 বছর। কি ছড়াটা কি মনে আছে আপনার? না, আমার ছড়াটা এই মুহূর্তে ঠিক মনে নাই, কিন্তু এই 31 জন লেখকের একজন হওয়াটা এটা একটা গৌরবের ব্যাপার ছিল। এবং সংকলনটি নিষিদ্ধ হয়েছিল। যারা সংকলনটি বিলি করছিল, বাংলা একাডেমি আমি তখন দাঁড়িয়ে আছি সকালবেলা, মুহূর্তের মধ্যে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেল। পুলিশ এসে কাউকে আটকালো, সংকলনগুলো আটকাতে চাইলো, কিন্তু ততক্ষণ এটা মানুষের হাতে হাতে চলে গেছে। ওই সংকলনই কিন্তু প্রথম ছাপা হয়েছিল অন্নদাশঙ্কর রায়ের সে বিখ্যাত ছড়াটি, যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। তারপরে কিন্তু তাকে নিয়ে আমি লেখা শুরু করলাম। আমার ছড়ার বিষয় তিনি হয়ে উঠলেন, খালি আমার না আরো অনেকের হয়ে উঠলেন। কিন্তু আমি অনেক লিখতে থাকলাম। আমি লক্ষ্য করলাম শুধু আমি না, বাংলাদেশের শিল্পীরা তাদের ক্যানভাসে বঙ্গবন্ধুকে উঠিয়ে নিয়ে এসেছেন। গীতিকাররা তো আগেই তাকে নিয়ে লিখেছেন, সুরকাররা সুর দিয়েছেন, কণ্ঠশিল্পীরা গান গাইছেন, ক্যানভাসে শিল্পীরা আঁকছেন, নাটকের মঞ্চে উঠে এলেন বঙ্গবন্ধু, চলচ্চিত্রে উঠে এলেন বঙ্গবন্ধু। মানে বঙ্গবন্ধু নানা মাত্রায় উনি কিন্তু উঠে আসছেন এই অর্গল ভেঙে যাওয়ার পর। কথা হচ্ছে, কখনো কোনো মানুষ যদি কবিতার বিষয় হয়ে ওঠেন, ছবির বিষয় হয়ে ওঠেন, গানের বিষয় হয়ে ওঠেন, সেই মানুষটিকে কিন্তু আর মোছা যায় না। ওই যে বঙ্গবন্ধু আমার স্মৃতিতে গেঁথেছিলেন, আমার মেধায়, আমার মনে। সর্বশেষ আমরা পেলাম বঙ্গবন্ধুর সমগ্র, এটা বোধহয় একদম সদ্য প্রকাশিত। হ্যাঁ, এটা বইমেলা বেরোনোর কথা ছিল, বঙ্গবন্ধু সমগ্র নামে আমার বইটি। এটা আসলে এই সমগ্র বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আজকেই বেরোলো কথা প্রকাশ থেকে। এখানে বঙ্গবন্ধুকে নিয়ে আমার যে 5-6টা বই আছে, সেই বইগুলোর সংকলন প্লাস ওর সঙ্গে আরো কিছু গদ্য, স্মৃতি গদ্য আছে। সেই লেখাগুলো দিয়ে, মানে আমার সমস্ত লেখা একসঙ্গে তো পাওয়া যায় না,
একসঙ্গে করলাম বঙ্গবন্ধু সমগ্র। অবশ্যই আমরা দেখবো। আমি তন্ময়ের কাছে যে তন্ময়, আপনাদের যে বঙ্গবন্ধুকে নিয়ে যে গ্রাফিক নোভেলটা করেছেন, এটার মূল মূল টার্গেট পিপল তো হচ্ছে বাচ্চারা মূলত। হ্যাঁ, তাদের কাছ থেকে রেসপন্স কেমন পাচ্ছেন? বড়দেরটা আমরা শুনলাম, বাচ্চারা কিভাবে নিচ্ছে? এবারে রেসপন্স খুব ইন্টারেস্টিং ছিল, কারণ আমরা এবার দ্বিতীয় পর্বটা সেটা বইমেলাতে আমরা লঞ্চ করলাম এবং প্রচুর বাচ্চারা এসেছিল। এবং পরবর্তীতে যে জিনিসটা হয় যে এখন কিন্তু মানে বাচ্চারাও কিন্তু আর বাচ্চা না। মানে আমার গুরু আহসান হাবিব উন্মাদ পত্রিকার সম্পাদক, উনি সবসময় কথাটা বলেন যে বাচ্চারা কিন্তু, বাচ্চাদেরকে যদি আপনি বাচ্চাদের মতো ট্রিট করেন যে আরে বাবা উলুলুল, ওরা কিন্তু পছন্দ করে না, ওরা নিজেদেরকে বড় মনে করতে পছন্দ করে। তো ওরাও যখন মানে আমাদের কমিকটা যদি আপনি পড়েন ইস্যুগুলা, এটা কিন্তু সহজ ভাষায় কিন্তু মানে বাচ্চাদেরকে মানে বাচ্চা ট্রিট জটিল করে, চিন্তার বিষয়গুলো ওগুলো এখানে হ্যাঁ আছে। কিন্তু খুব সিরিয়াস ব্যাপার। তো তারা ব্যাপারগুলো, আমার প্রথমে টেনশন ছিল যে তারা এটা কিভাবে নিবে, কিন্তু রিয়াকশন থেকে দেখলাম যে তারা খুব এনজয় করছে, যে সহজভাবে ওই পলিটিক্সের আইডিয়াটা বা ওই ইতিহাসটা জানতে পারাটা। আর আরো রেসপন্স পাই, কারণ এখন দেখা যায় যে ধরুন 12, 13, 14, 15 বছরের ছেলে মেয়েরাও এখন সোশ্যাল মিডিয়া ইউজ করে, সরাসরি আমাকে ফেসবুকেই জানায় বা অনেকে নিয়ে গিয়ে তাদের ছোট ভাই বোনদের দেয়। মানে আমি অনেক ডাইরেক্ট রেসপন্সও পাই। আবার অনেকে একে একে আমাকে পাঠায়, আমার ড্রয়িংটা কপি করে পাঠায়, তো খুব ভালো লাগে। পাভেল ভাই, আপনার কাছে আমি অন্য প্রসঙ্গে একটু জানতে চাই। আমি জানি যে আপনি খেলাঘরের সঙ্গে যুক্ত ছিলেন এক সময়, এবং তখন কিন্তু বেশ কয়েক বছর আগ পর্যন্ত আমরা দেখেছি যে খেলাঘর, কচিকাঁচা, চাঁদের হাট, এমনই সব শিশু সংগঠনগুলো খুব সক্রিয় ছিল, বাচ্চাদের জন্য একটা প্ল্যাটফর্ম ছিল নানা কিছু করার। এখন সেগুলো সেভাবে আমি দেখি না, বাচ্চাদের লাইফ হয়ে যাচ্ছে আপনার স্কুল, বাসা, টিউশন, খেলার মাঠ নেই। এই যে এক অবস্থা, এটা থেকে বের হওয়ার রাস্তা কি আমাদের? আসলে সেই সময় তো ধরেন এই যে 3টা সংগঠনের কথা বললেন, এছাড়া আরো হয়তো ছোট ছোট হ্যাঁ, অনেক ছিল, ছিল। কিন্তু মূল সংগঠন ছিল খেলাঘর, কচিকাঁচা এবং চাঁদের হাট। এবং এগুলো কিন্তু পত্রিকা, যেগুলো আমরা সংবাদ, ইত্তেফাক, কিশোর বাংলা, কিশোর বাংলা তো একটু পরে এসছে, কিন্তু ধরেন পূর্বদেশ, এইগুলো 3টি পত্রিকার মাধ্যমে কন্ট্রোল হতো। এবং সেই সময় আমি বলবো যে আপনি ওই যে সংগঠনটা গড়ে উঠলো, সেই সময় মানুষের সাথে যেটা আমরা অনেক সময় স্কুলেও পাইনি, যেটা আমরা এই সংগঠনগুলো করতে এসে বুঝেছি, দেখেছি, শিখেছি, সেখানে থেকেই কিন্তু আপনি যদি খোঁজেন যে আপনি বড় একটা জায়গায় গিয়ে দেখবেন যে ওরা খেলাঘর করতো এক সময়, এখানে দেখবেন চাঁদের হাট করতো। এভাবেই কিন্তু, যেমন আপনি আফজালের কথা বলছিলেন যে আফজাল চাঁদের হাট করতো, আমি খেলাঘর করতাম, এখান থেকে কচিকাঁচা মেলা। তো এইভাবে আমরা যে শিক্ষাগুলো পেতাম সেগুলো তো একদমই নাই এখন। বলা যায় যে এখন বাচ্চাদের জীবন একদমই অন্যরকম হয়ে গেছে, তাদের জন্য খেলার মাঠ নাই, তাদের জন্য সেই পরিবেশটাই নাই। তা এখন আমি একবার, আমার মনে আছে গণভবনে কচিকাঁচার মেলা থেকেও বঙ্গবন্ধুকে একটা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল, এবং সেটাতে আমি ছবিও তুলেছিলাম। কিন্তু সেই জিনিসগুলো যে আমাদের জন্য খুবই জরুরি ছিল। এখন আমি জানি না যে আমরা এগুলো থেকে বঞ্চিত হয়ে বাচ্চাদেরকে যেদিকে নিয়ে যাচ্ছি, বা বাচ্চারা যেদিকে যাচ্ছে, তারা তো ঘরে বন্দি এবং এই যে কম্পিউটার, এগুলো নিয়েই হয়তো ব্যস্ত থাকছে। কিন্তু সেখান থেকে পরিত্রাণটা কি? আমি রিটন ভাইয়ের কাছে, রিটন ভাই শিশুদেরকে নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন। আসলে পাভেল রহমান যেটা বলছিলেন যে শিশুদের মেধা একটা তো থাকেই প্রাকৃতিকভাবে গিফটেড, কিন্তু তাদের মননের জগৎটিকে কিন্তু নির্মাণ করে দিতে হয়, তাদের মননের জগতে একটু আলো ফেলতে হয়, সেখানে কিছু রং দিতে হয়। সেটা স্কুল সবসময় পারে না, শিশু সংগঠনগুলোর দায়িত্ব হচ্ছে সেটা। কচিকাঁচার মেলা, এবং আমি একটু যোগ করি, অভিভাবকদেরও দায়িত্ব। অভিভাবকরাই তো শিশু সংগঠনে তো নিয়ে যায়, অভিভাবকেরাই। শিশু সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেই কিন্তু আমরা আলিমকে পেয়েছি, কচিকাঁচার মেলার তিনি ছিল আহ্বায়ক। ফরিদুর রেজা সাগরকে আমরা পেয়েছি, কচিকাঁচার মেলার আহ্বায়ক। তাদের পরে হয়েছে আমি আহ্বায়ক। আমরা যখন শিশু সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি, তখন আমাদের যে সুকুমার বৃত্তিগুলো, যে আমি শুধু স্কুলে পড়াশোনা করছি না, আমি কবিতা আবৃত্তি করতে পারি, আমি গান গাইতে পারি, আমি নাচতে পারি, আমি ছবি আঁকতে পারি, এই সুকুমার বৃত্তিগুলোকে কিন্তু উস্কে দেয় হচ্ছে শিশু সংগঠন। তো একটা সময় ছিল স্বাধীনতার পর আমাদের দেশে শিশু সংগঠনগুলো খুব রমরমা ছিল, মহল্লায় মহল্লায় শিশু সংগঠনের শাখা ছিল। এখন সেগুলো নেই। এখন আমাদের অভিভাবকরা কিন্তু পরিবর্তিত হয়ে গেছেন, আমাদের সমাজ পাল্টেছে, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টেছে, আমাদের চাহিদা পাল্টেছে। এখন আমাদের অভিভাবকরা কি চান? আমার অভিভাবকরা চান যে আমার বাচ্চাটা শ্রেষ্ঠ হবে, তারা টেলিভিশনের প্রতিযোগিতায় নিয়ে যাবে, তারা তার বাচ্চাকে কোনো কিছু শেখানোর চাইতে তারকা বানাতে চাইছেন।
এবং আরেকটা সমস্যা রিচার্ড ভাই, আমি যদি একটু যোগ করি আপনার সঙ্গে, আমার মনে হয় আরেকটা বিষয় হচ্ছে গিয়ে শিশুদের নিরাপত্তার বিষয়টা। আগে যেমন সহজেই শিশুকে একটা জায়গায় রেখে বাবা বা মা আরেকটা কাজ ছেড়ে এসে আবার পিক করতে পারতো, এখন কিন্তু অতটুকু বিশ্বাস করতে পারে না সাম্প্রতিক সময়ের। একদম সত্যি কথা, পরিস্থিতি পাল্টে গেছে, পরিবেশ পাল্টে গেছে, লোভী মানুষদের খপ্পরে পড়ে গেছি আমরা, যে কারণে ছোটদের খেলার কোনো মাঠ নেই, ছোটদের কোনো লাইব্রেরি নেই, ছোটদের কোনো চলচ্চিত্র নেই, ছোটরা যাবে কোথায়? তারা তো ঘরের চার দেয়ালে বন্দি হয়ে যাচ্ছে। তার মধ্যে টেকনোলজির বিকাশ, টেকনোলজি থেকে তো আপনি তাদের সরাতে পারবেন না। আস্তে 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 শিশু সংগঠনগুলো কিন্তু অস্তমিত হতে হতে না এমন অবস্থা যে একটি দুটি শাখা ছাড়া শিশু সংগঠনের কোনো শাখা নেই। খুঁজেই পাওয়া যায় না। হয়তো বলবেন যে এখনকার বাস্তবতা শিশু সংগঠনের দরকার নেই, কিন্তু শিশু সংগঠনের অবশ্যই দরকার আছে তাদের মননকে তৈরি করার জন্য। হয়তো টেলিভিশন সেই দায়িত্বটা পালন করছে, এটা তো একটা কমার্শিয়াল মিডিয়া, তাই না? আজকে যে শিশুটি তারকা হয়ে যাচ্ছে শৈশবেই, সত্য কিছু জানছে না, তাকে সবকিছু জানতে তার হবে। চেয়ে বড় কথা, সবাই তো তারকা হচ্ছে না, তাদের কি হচ্ছে হবে? না, না তারকা হওয়াটাই কি না, একটা টার্গেট হতে পারে? অবশ্যই টার্গেট হতে পারে না। আমরা বড় হয়েছি একসঙ্গে অনেককে নিয়ে, এখনকার শিশুরা বড় হচ্ছে কি করে? বন্ধুকে ল্যাং মেরে তার থেকে এগিয়ে যেতে হবে, ওকে পিছিয়ে দিতে হবে আমার, এই প্রবণতাটাই তো ভালো না। আমরা আবারও একটা বিরতি নিয়ে আসছি, আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে গ্রাফিক নোবেল নিয়ে কথা হচ্ছিল। আপনি আমাদেরকে একটু জানান যে সব সেক্টর থেকে, সব কর্নার থেকে কেমন রেসপন্স? বাচ্চাদেরটা শুনলাম, বড়দেরটা, অন্যান্য যারা আছেন, যারা লেখালেখি করেন, যারা বঙ্গবন্ধুকে কাছে থেকে দেখেছেন, বা এরকম সবার কাছ থেকে আপনি কেমন সাড়া পাচ্ছেন, বা তাদের ফিডব্যাকটা কি আপনার? না, সারা তো এখন পর্যন্ত বেশ ভালো। আর একটা ব্যাপার হলো, জিনিসটা আমরা মাত্র শুরু করেছি, আরো 10টা ইস্যু কমপ্লিট করা আছে। সবাই মানে আপনারা দোয়া করবেন যাতে পুরো জিনিসটা শেষ করতে পারি, কারণ মোট 12টি সংখ্যা হবে, 12টা আপনি সংখ্যা বলেছেন। মিলে তারপর সবটা একসঙ্গে একসাথে বের হবে। আর আরেকটা ব্যাপার ছিল, একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। সেটা আমরা প্রথম ইস্যুগুলো যখন শেষ করলাম, এই যে সেকেন্ড ইস্যুটা শেষ হলো, তারপরে আমি জানতে পারলাম যে এইটার ফাইনাল স্ক্রিপ্টটা, রাফটা যেটা আমি রেডি করেছি, সেটা প্রধানমন্ত্রী দেখবেন। তো এটা শোনার পর আমি একটু, টু বি ভেরি অনেস্ট, আমি একটু টেনশনে পড়ে গেছি। কারণ হচ্ছে যে, কারণ আপনার একটা জিনিস বুঝতে হবে, মানে অসমাপ্ত এমন না গ্রাফিক নভেলের ব্যাপারটা। এখানে দুইটা বিষয়, উনি শুধু প্রধানমন্ত্রী যে তাই না, বঙ্গবন্ধুকে উনার চেয়ে ভালো আর কেউ চিনে না। এক্স্যাক্টলি, সো এটা থেকে এটা ভ্যালিড রিজন। হ্যাঁ, কিন্তু আপনার যেটা বুঝতে হবে, এটা এমন না যে আত্মজীবনীর ঘটনাগুলো লিখে তার সাথে আমরা ছবি এঁকে দিয়েছি, তা না। ওইটাকে এলাবোরেট করে ওটাকে স্টোরি টেল করেছি। হয়তো কোনো জায়গায় লেখা আছে যে একটা ফুটবল খেলা হয়েছিল, তারপরে আমার বাবারা জিতে গেলেন, ওইটাকে আমরা একটা কাল্পনিক ফুটবল খেলার সিন বানিয়েছি, কে গোল করলো, কে পাস করলো। এরকম এক জায়গায় আছে যে বলা আছে ঝামেলা হয়েছিল, পরে মারামারি হয়েছিল, তারপরে এইটা হলো। তো আমরা লিটারালি কিন্তু মারামারির সিনগুলো বানাচ্ছি, আমরা কিন্তু শেখ মুজিবুর রহমানের ডায়লগ অ্যাড করছি। তো এটা সেখানে কিছু রিস্ক থেকে, খুব রিস্ক থেকে যায়, একটা টেনশনের জায়গা থাকে। তাই তো যখন এইটা অ্যাপ্রুভালের জন্য গেল, টু বি ভেরি অনেস্ট, আমার মনে একটা শঙ্কা কাজ করছিল যে আমি আমার জায়গা থেকে তো ঠিক মতো কাজ করেছি, কিন্তু এখানে কি কোনো কি সেন্সরশিপ থাকবে, যে আমি যে একটা কিছু দেখেছি আমাকে কি আটকে দেওয়া হবে? মানে একটা আর্টিস্টের, একটা ক্রিয়েটিভ মানুষের যে ব্যাপারটা থাকে, আমাকে কি মানা করে দেওয়া হবে যে এইটা করতে পারবা না, ওইটা করতে পারবা না? কিন্তু আমাকে অবাক করে দিয়ে, মানে যেটা অবাক হয়েছে, প্রথম অবাক হওয়ার ব্যাপারটা হচ্ছে যে একজন দেশের প্রধানমন্ত্রী, মানে উনি এই সময়টা বের করেছেন একটা কমিক বাচ্চাদের জন্য, কিন্তু ওইটুকু দেখে দেওয়াটা, কারণ আপনি যেটা বলছিলেন, ওনার থেকে তাকে তো আর কেউ ভালো চেনে না, তো ওনার ইম্পোর্টটা হবে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা ছিল প্রথম অবাক হওয়ার ব্যাপারটা। আর সেকেন্ড ছিল যখন ওইটা দেখে ফেরত আসলো স্ক্রিপ্টটা আমার কাছে, আমি দেখি যে খুব দুই একটা ছোট্ট এডিট, এবং তাও কেমন ওনার নিজে হাতে লেখা, সাইন করা। যেমন প্রথম লেখা, যে আমি আগেও বলেছি যে একটা ছিল যে ওনার দাদার মাথায় চুল এত কম ছিল না, আমি কম এঁকেছি কেন, এটা বেশি আঁকতে হবে, আবার উনি একটু চুল এঁকে দিয়েছেন। হ্যাঁ, এরকম ছোট ছোট সিলি, কিন্তু আমার যে ভয়টা ছিল যে আমি কি সেন্সরড হব নাকি, পুরো স্বাধীনতাই পেলেন। হ্যাঁ, আমি এখনো পাচ্ছি এখন পর্যন্ত। আই এম মানে ভেরি হ্যাপি উইথ। রিটন ভাই, আমরা একটু কিছুক্ষণ আগে যেটা আলোচনা করছিলাম যে শিশুর মনোজগৎ, আমরা জানি যে শিশুর মনোজগৎ তৈরি করার ক্ষেত্রে শিশু সাহিত্যেরও একটা বড় ভূমিকা থাকে। সেইটা এখন কেমন হচ্ছে, এক নাম্বার। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে আছে আমার, যে আপনারা খুব সৌভাগ্যবান, বিশেষ করে পাভেল ভাই, এবং আপনার কথা বলছি, যে যারা বঙ্গবন্ধুকে কাছে থেকে দেখেছেন, এখনকার যারা জেনারেশন, যেমন তন্ময় ওনাকে নিয়ে কাজ করছেন, তারা তো কাছে থেকে দেখেননি। হ্যাঁ, তাদের সাহিত্যটা কেমন হবে? তারা কি আরো বেশি চ্যালেঞ্জ অনুভব করবে? দুইটা প্রশ্ন আপনার কাছে। শিশুর মনোজগতের মানে নিয়ে কাজ করেন তো শিশু সাহিত্যিকরা,
তারা শিশুদের মনোজগতে কিছু স্বপ্ন বুনে দেন, কিছু মানে তার মনোজগৎটাকে আরো বড় করেন, তার আকাশটাকে আরো বিস্তৃত করেন, তার রঙগুলোকে আরো রঙিন করেন, আর নতুন কিছু রং অ্যাড করেন। সেইখানে আবার ইতিহাসও কিন্তু ঢুকে পড়ে। যেমন শিশু সাহিত্যিকরাই কিন্তু, ছড়াকাররাই কিন্তু বঙ্গবন্ধুর কথা কিন্তু বলেছেন। যখন বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যায় না, বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হয় না, তখন 90-91 সালে আমার একটা ছড়া ছিল, এক এককে এক শেখ মুজিবের নামের আগে জাতির পিতা লেখ। শুধু শিশুর মনোজগৎ না, এটা বড়দের মনোজগতে কিন্তু দোলা দেওয়ার মতো, তাই না? আমি নিজের প্রশংসা করে বলছি না। এই লাইনটা, এই পংক্তিতে আমি কি করে লিখলাম? আমার যন্ত্রণা থেকে, ক্ষোভ থেকে, যে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হচ্ছে সমস্ত জায়গা থেকে। রেডিওতে তার নাম বলা যাচ্ছে না, জাতির পিতা বলা হচ্ছে না, টেলিভিশনে বলা হচ্ছে না, পাঠ্যসূচিতে বলা হচ্ছে না, ইতিহাস বিকৃতি হচ্ছে। এই ইতিহাস বিকৃতির প্রতিবাদ করতে গিয়ে লেখকরা কি করেন? লেখেন। এবং সেই লেখাগুলো যে খুবই শক্তিশালী, এটা আমরা অনেক পরে বুঝতে পারি। আমি যখন লিখলাম যে এক একে এক শেখ মুজিবের নামের আগে জাতির পিতা লেখ, এখন যে প্রেস ক্লাবের যিনি সভাপতি শফিকুর রহমান, তিনি একটি রিপোর্টে, আমি 32 নম্বরে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত হচ্ছিল প্যান্ডেলটা নিয়ে 32 নম্বর সড়কে, তার বাসভবন সংলগ্ন, সেখানে আমি ছড়াটা পাঠ করেছিলাম 90-91 সালে। শফিকুর রহমান তখন ইত্তেফাকের রিপোর্টার, তিনি তার রিপোর্টে মাঝখানে ভেতরে লিখে দিয়েছিলেন যে ছড়াকার লুৎফর রহমান লিটন লিখেছেন এক একে এক শেখ মুজিবের নামের আগে জাতির পিতা লেখ। তখন ইত্তেফাকের অনেক সার্কুলেশন। আচ্ছা, এভাবে বড়দের মনোজগৎ এবং শিশুদের মনোজগতে সাহিত্য একটা বিরাট ভূমিকা রাখে, এখনো রাখছে। কিন্তু সমাজটা পাল্টে গেছে, তো চাহিদা পাল্টে গেছে। শিশু সাহিত্যিকরা এখনো তাদের দায়িত্ব নিয়ে, নিষ্ঠা নিয়েই তাদের মনোজগতে ভূমিকা রাখার চেষ্টা করছেন, পজিটিভ ভূমিকা, ঐতিহাসিক ভূমিকা। তবে আমরা রিটন ভাইয়ের কাছ থেকে শুনলাম ইতিহাস বিকৃতির কথা, আমরা সেটা জানি, সেটার আমরা সাক্ষী, বিভিন্ন সময় নানাভাবে হয়েছে। ছবি বিকৃতির ঘটনাও কিন্তু ঘটে, সেরকম নজিরও নিকট অতীতে আমাদের কাছে আছে। এবং এটা এখন অনেক বেশি সহজ, কারণ নানা রকম ফটোশপের জিনিসপত্র সহজলভ্য হয়ে গেছে, এটা একদিকে। তো দুইটা বিষয় আপনার কাছে জানতে চাবো সংক্ষেপে। এক হচ্ছে গিয়ে এই যে বিকৃতি হাত থেকে বাঁচানোর জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত, দ্বিতীয়ত বঙ্গবন্ধুর যতগুলো ছবি তোলা হয়েছে এই পর্যন্ত, সেগুলো তো ইতিহাসের অংশ, সেগুলো সংরক্ষণ বা যাদের তোলা, যারা ইতিহাসের তারাও অংশ হয়ে গেছে, তাদেরকে কিভাবে আমরা রেকগনাইজ করতে পারি, দুইটা বিষয় জানতে চাচ্ছি। একটা বিষয় আমি বলবো, এবং সবাইকে ছাপিয়ে, সবাইকে বাদ দিয়ে আমি বলবো যে ফটোগ্রাফাররা, ফটো সাংবাদিকরা যে যে ভূমিকা রেখেছিলেন, তাদের ছবি দিয়েই তো আজকে নতুন প্রজন্ম দেখছে। এবং আমি তাদেরকে, আমি আমাদের রশিদ তালুকদার, মোহাম্মদ আলম, গোলাম মাওলা, এদেরকে আমি অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো যে তারা বঙ্গবন্ধুর এইসব মুডগুলো আমাদের কাছে রেখে গেছেন। আমি তো তখন ছোট, ওসবগুলো তো আমি তুলতেই পারিনি। কিন্তু এখন কথা হচ্ছে যে এই ছবিগুলো, এগুলো আমাদের জাতির সম্পদ, এবং যেহেতু উনি জাতির পিতা, আমার কাছে আমি আমি এগুলো অনেকদিন থেকেই ভেবেছি। কিন্তু এখন যে বিকৃতির ব্যাপারটা আসছে, সেটা কিন্তু এখনই আমাদেরকে এগোতে হবে ব্যাপারে। তো মাননীয় প্রধানমন্ত্রীর যে প্ল্যানটা বা যে চিন্তাটা আমি জানি, সেটা হচ্ছে যে এই সব ছবিগুলোকে আমরা যদি এক জায়গায় নিয়ে আসতে পারি, এবং এই ছবিগুলো ব্যবহার করার মাধ্যমে মানে আমাদের একটা কন্ট্রোল থাকবে আর কি, যে যা ইচ্ছা তাই আমরা করতে পারবো না, তাহলে কিন্তু ওই জায়গা সেন্ট্রাল আর্কাইভ, হ্যাঁ, এটা থেকে আমরা ওই 2 নম্বরই থেকে আমরা হয়তো সেভ করতে পারবো। আর এটা তো অবশ্যই যে এই প্রথম যদি এই ছবিগুলোকে আমরা রক্ষা না করি, ভবিষ্যতে যে আমাদের প্রজন্ম, তারা তো আর এগুলোকে, বঙ্গবন্ধুর এই রূপটা তো দেখতেই পাবে না। তো এগুলো তো সবই ফটোগ্রাফারের ক্রেডিট, এবং সেই ফটোগ্রাফাররাই এখন যদি আবার এই যে আপনি যেটা বললেন যে ডিজিটাল অবস্থা আসার পরে 2 নম্বরই করছে, আমার মনে হয় না কোনো প্রফেশনাল ফটোগ্রাফার এটা করতে পারে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে থাকার জন্য। এই ছিল আজকের বাংলাদেশ। দেখা হবে আগামী রোববার একই সময়। শুভরাত্রি, ভালো থাকবেন।